প্যারাগ্রাফ রাইটিং একটা বিশাল ব্যাপার, কারণ আমরা চোখ খুললেই চারিদিকে যা দেখতে পাই এর যে কোনো বিষয়ে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে দিতে পারে। তাই যারা আমরা ইংরেজিতে একটু দুর্বল, প্যারাগ্রাফের নাম শুনলেই আমরা আগেই হাত তুলে দিই, রাইট? তোমাদের কি একই অবস্থা? যদি তাই হয় তাহলে আজকের এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে ভালোভাবে দেখে নাও। আমি আশ্বস্ত করছি এই ক্লাসটি দেখার পর তোমার মধ্যে কনফিডেন্স আসবে এবং তোমাকে যে কোনো বিষয়েই প্যারাগ্রাফ লিখতে হোক না কেন তুমি খুব সহজেই তা লিখে আসতে পারবে। আই অ্যাসিওর ইউ। প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ লেখার নিয়ম কি কি, সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব না, সেটা নিয়ে আমি একটি অন্য ক্লাস পোস্ট করব। আজকে আমি দেখাবো যে আমাদের যে বিষয়েই প্যারাগ্রাফ লিখতে আসুক না কেন আমরা তার অ্যান্সার কিভাবে খুব সহজেই লিখে আসতে পারি। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, পৃথিবীতে প্যারাগ্রাফের এত বিষয়, এই সব কিছু বিষয়কে আমি একটা ফরম্যাটে তো ঢুকাতে পারি না। তাই আজকে আমি তোমাদের সামনে 4টি প্যারাগ্রাফের ফরম্যাট তুলে ধরবো। এই 4টি ফরম্যাট যদি তোমরা ভালোভাবে বুঝে নাও এবং মুখস্থ করে নিতে পারো তাহলে তোমাকে যে বিষয়ই প্যারাগ্রাফ লিখতে হোক না কেন তুমি খুব সহজেই তার অ্যান্সার করে আসতে পারবে। এবার একটা বিষয় বোঝার চেষ্টা করো, যদি পরীক্ষাতে প্যারাগ্রাফ লিখতে দিয়ে দেয় তাহলে তোমরা যারা প্যারাগ্রাফ লিখতে জানো তোমাদের তো কোনো সমস্যা নেই, তোমরা লিখে আসবে। কিন্তু তোমরা যারা নিজেরাকে দুর্বল মনে করছো, তোমরা যারা ভেবেই নিয়েছো যে প্যারাগ্রাফ আসলে আমি ছেড়ে আসবো, আমি লিখে আসবো না, আজকের এই ক্লাসটি দেখার পর প্যারাগ্রাফের ভীতি তোমার কাছ থেকে দূর হয়ে যাবে এবং তুমিও প্যারাগ্রাফের অ্যান্সার করে আসবে, রাইট? তাহলে চলো আর কথা না বাড়িয়ে মূল বিষয়টি শুরু করা যাক। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যদি আমার এই ক্লাস প্রথম থেকে থাকো তাহলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা বিষয়টিকে ভালোভাবে দেখো আর বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা যে প্যারাগ্রাফের ফরম্যাট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেম রিলেটেড, অর্থাৎ প্রবলেম রিলেটেড কম্পোজিশন। কোনো সমস্যা নিয়ে যদি আমাদেরকে লিখতে বলা হয় তাহলে আমরা কিভাবে লিখে আসবো। আচ্ছা চলো প্রথমে দেখে নিই যে আমরা যে ফরম্যাটটা আলোচনা করতে যাচ্ছি এই ফরম্যাট অনুসারে আমরা কি কি ধরনের বা কোন কোন প্রশ্নের উত্তর লিখতে পারি। লক্ষ্য করো, পপুলেশন প্রবলেম, যদি জনসংখ্যার সমস্যা নিয়ে লিখতে বলে তাহলে আমরা এই ফরম্যাট লিখতে পারবো। ফুড প্রবলেম, ডাউরি সিস্টেম অর্থাৎ পণ প্রথা, এই যে বিয়েতে যৌতুক নেওয়া হয় এই সমস্যা নিয়ে যদি লিখতে বলে। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্বের সমস্যা, অর্থাৎ পড়াশোনা করে শিক্ষিত হয়ে বসে আছে, কাজ নেই, চাকরি নেই। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ন্যাচারাল ডিজাস্টার অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প হয়ে গেল, আর্থকোয়েক, ল্যান্ডস্লাইডিং, ভূমিধস, বন্যা ইত্যাদি। গ্রিন হাউস ইফেক্ট, এটা তো তোমরা জানোই। দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ অ্যাডিকশন, এই যে মাদকাসক্ত হয়ে যাওয়া, নেশাগ্রস্ত হয়ে যাওয়া। প্রাইস হাইক অফ ইসেনশিয়াল কমোডিটিজ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের যে কোনো সমস্যা নিয়ে যদি লিখতে দেয় তাহলে আমরা সেই সমস্যার প্যারাগ্রাফ কিভাবে লিখবো চলো এবার দেখে নিই। প্যারাগ্রাফ লেখার সব প্রথম নিয়ম হলো আমাদের একটা উপরে টাইটেল দিতে হবে। টাইটেল যে বিষয় লিখতে বলবে আমরা ওটাকেই টাইটেল বা শিরোনাম হিসাবে ব্যবহার করতে পারি। ধরুন যদি আমাদেরকে ডাউরি সিস্টেম অর্থাৎ পণ প্রথা বা এই যৌতুক সম্পর্কে লিখতে বলে তাহলে আমরা পেজের সব উপরে মাঝ বরাবর ডাউরি সিস্টেমকে বড় করে ক্যাপিটাল লেটার বা ব্লক লেটারে লিখবো, এটা তোমরা জানোই। তারপরে একটু ফাঁকা রেখে আমরা লিখতে শুরু করবো। আচ্ছা কিভাবে লিখবো আমরা, লক্ষ্য করো। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, ভারত একটি মহান দেশ। There are many problems in our country, আমাদের দেশে অনেক সমস্যা আছে। Some of them are preventable, তাদের মধ্যে কিছু কিছু সমস্যা যা প্রতিকার করা যায়। And some of them are unpreventable, এবং কিছু কিছু সমস্যা আছে যা প্রতিকার করা যায় না, যা নিরাময় করা যায় না। But problem is problem, কিন্তু সমস্যা তো সমস্যাই, রাইট? আচ্ছা এবারে আমাদের যে সমস্যা নিয়ে লিখতে বলবে ওই সমস্যাটার নাম আমরা এখানে লিখে দেবো। আমরা যেমনটা এখানে ডাউরি সিস্টেম ধরেছি তাহলে আমরা এখানে ডাউরি সিস্টেম লিখে দেবো, রাইট? দিয়ে বলবো ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশে যে বড় বড় সমস্যাগুলি তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে এটি। কোনটি? যেটা তোমাকে পরীক্ষায় লিখতে দিবে, রাইট? হ্যাঁ, দেয়ার আর ভেরিয়াস কজেস অফ ইট, এর অনেকগুলি কারণ আছে। ফার্স্টলি, প্রথমত, মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর আনএডুকেটেড। একটা জিনিস মনে রাখবে, যে কোনো সমস্যাই হোক না কেন তার অন্যতম একটা কারণ হবে কিন্তু অশিক্ষা বা নিরক্ষরতা, রাইট? তো ওই জন্য আমরা এখানে প্রথম কারণ হিসাবে এটাকে বলেছি যে মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশের অধিকাংশ মানুষই আর আনএডুকেটেড, অশিক্ষিত। দে আর নট কনসিয়াস অ্যাবাউট দ্য প্রবলেম, তারা এই সমস্যাটা সম্পর্কে অতটা সচেতন নয়। বোঝা যাচ্ছে? দেখছি আমরা কিভাবে চালাকি করছি। একদম সম্পূর্ণ ছেড়ে আসা থেকে তো লেখা আসা ভালো, তাই কি না? তাই তোমরা যারা ভেবেছিলে যে আমি প্যারাগ্রাফ আসলে লিখবোই না তারা এটা মুখস্থ করে নিবে আর লিখে আসবে। আই হোপ বানান ভুল না হয় যদি ঠিকঠাক লেখা আসতে পারো তাহলে 60 থেকে 70% মার্ক তো পাবেই। সেকেন্ডলি, দ্বিতীয়ত, উই আর ইউজুয়ালি ব্যাকওয়ার্ড, আমরা সাধারণত পিছিয়ে পড়া। থার্ডলি, তৃতীয়ত, মোস্ট পিপুল আর নট ইকোনমিক্যালি সেলফ সাফিসিয়েন্ট, বেশিরভাগ মানুষই বা অধিকাংশ মানুষই অর্থনৈতিকভাবে স্বয়ং নির্ভরশীল বা স্বয়ং সম্পন্ন নয়। সো উই হ্যাভ ফেসড দিস মোমেন্টাস প্রবলেম, সুতরাং আমরা এই ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন। উই ক্যান নট লিড এ নর্মাল লাইফ ফর দিস প্রবলেম, আমরা এই সমস্যার জন্য স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। এবার যে সমস্যাটা লিখতে দিবে এটা তো আমরা ফরম্যাট আলোচনা করছি, রাইট? এবার তোমাদের যদি ক্ষমতা থাকে, তোমরা যদি অ্যাবিলিটি থাকে তাহলে এখানে ওই সমস্যা অনুসারে আরো কিছু বাক্য তোমরা যুক্ত করতে পারো। বুঝা যাচ্ছে?
হ্যাঁ, এটা একটা ফরম্যাট। এখানে প্রয়োজন অনুসারে তোমাকে ২-১টি বাক্য যুক্ত করতে হতে পারে, আবার ২-১টি বাক্য বাদ দিতেও হতে পারে। আই হোপ যে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, ডে বাই ডে, দিনের পর দিন, ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল, এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দো এভরিবডি ফিলস দ্য প্রবলেম, যদিও সকলেই এই সমস্যাটা অনুভব করছে, নোবডি টেক্স প্রপার স্টেপস টু রিমুভ ইট, কিন্তু কেউ যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না এটাকে সরাতে। উই শুড রিয়ালাইজ দ্যাট, আমাদের বুঝতে হবে যে ইট ইজ এ গ্রেট ব্যারিয়ার, এটা একটা বড় প্রতিবন্ধকতা টু দ্য পিস অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবনের শান্তি এবং সমৃদ্ধির ক্ষেত্রে। ইট ইজ নট অনলি আওয়ার ন্যাশনাল প্রবলেম, এটা শুধু আমাদের জাতীয় সমস্যা তা নয়, বাট অলসো এ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, বরং এটা একটা বিশ্বজনীন সমস্যা। সো এভরি কনসাস সিটিজেন অফ দ্য কান্ট্রি শুড কাম ফরওয়ার্ড, সুতরাং দেশের প্রতিটি সচেতন নাগরিকের উচিত এগিয়ে আসা টু ওভারকাম দিস গ্রেট থ্রেট, এই বড় সমস্যাটিকে নিরাময় করতে বা দূর করতে। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রবলেম রিলেটেড কম্পোজিশন বা প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফের ফরম্যাট। এবার আমাদের যদি কোনো সমস্যা নিয়ে লিখতে দেয়, তাহলে আমরা এই ফরম্যাটটাকে ওই অনুসারে লিখে আসতে পারবো। আর যেমনটা তোমাদের আমি ইতিমধ্যেই বললাম যে প্রয়োজন অনুসারে এখানে আমাদের ওই যে সমস্যা সম্পর্কে লিখতে দিবে সেই বিষয়ে যদি তোমাদের জানা থাকে বা অ্যাবিলিটি থাকে, তাহলে ২-১টি বাক্য এখানে আরও যুক্ত করবে, তাহলে এটা আরও বেশ মানানসই এবং তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। বোঝা গেল? তাহলে এতক্ষণ তোমরা যে ফরম্যাটটা দেখলে সেটা ছিল প্রবলেম রিলেটেড ফরম্যাট, অর্থাৎ আমাদের প্রবলেম নিয়ে, কোনো সমস্যা নিয়ে যদি প্যারাগ্রাফ লিখতে বলে, তাহলে এই ফরম্যাট অনুসারে আমরা সেটাকে লিখে আসতে পারবো। রাইট? চলো এবার আমরা দেখবো সায়েন্স রিলেটেড ফরম্যাট। তোমরা আবার স্ক্রিনে লক্ষ্য করো আর বিষয়টিকে বোঝার চেষ্টা করো। বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, বুঝতেই পারছো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে যদি আমাদের প্যারাগ্রাফ লিখতে দেয়, তাহলে তোমরা যারা পারবে তোমরা তো লিখে আসবেই, কিন্তু তোমরা যারা পারবে না, আজকের এই ক্লাসটি আমার মূলত ওদের জন্য যারা ইংরেজিতে দুর্বল মনে করে এবং যারা প্যারাগ্রাফ লিখে আসবে না বলে ধরেই নিয়েছে তাদের জন্য। তাহলে যদি বিজ্ঞান সম্পর্কে লিখতে দেয়, তাহলে আমরা কি কি লিখতে পারি বা কিভাবে সেটা প্যারাগ্রাফ হিসাবে লিখতে পারি। কিন্তু চলো তার আগে দেখে নিই যে আমরা এবারে যে ফরম্যাটটা আলোচনা করতে যাচ্ছি সেই ফরম্যাট অনুসারে আমরা কোন কোন প্রশ্নের উত্তর লিখতে পারবো। লক্ষ্য করো, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের যে বিস্ময়কর বা অবাক করা বিষয় সে নিয়ে। ব্লেসিংস অফ সায়েন্স, কম্পিউটার, ইন্টারনেট, ইলেকট্রিসিটি। আচ্ছা, কম্পিউটার, ইলেকট্রিসিটি, ইন্টারনেট যখন চলে আসলো, তাহলে এর মধ্যে তোমার এই যে টুইটার, ফেসবুক, ইউটিউব সব কিছু এর মধ্যেই চলে আসবে, রাইট? আচ্ছা, ইলেকট্রিসিটি, টেলিভিশন, রেডিও, ফেসবুক, ডিজিটাল ইন্ডিয়া, মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সায়েন্স রিলেটেড যদি কোনো আমাদের প্যারাগ্রাফ লিখতে দেয়, তাহলে আমরা যে ফরম্যাটটা অনুসারে লিখবো সেটা হচ্ছে, লক্ষ্য করো এবার, তাহলে আমরা শুরু কিভাবে করবো, যে বিষয়টা লিখতে দিবে আমরা ওটাকে টাইটেল হিসেবে ব্যবহার করবো, রাইট? যেমন ধরো ইন্টারনেট, তাহলে আমরা ইন্টারনেটকে উপরে টাইটেল হিসাবে ব্যবহার করব। দিয়ে আমরা এবার কিভাবে শুরু করবো, দেখো, মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য রিফ্লেকশন অফ সায়েন্স, যে আধুনিক যে সভ্যতা এটা বিজ্ঞানেরই একটা প্রতিফলন। দ্য ইনভেনশন অফ সায়েন্স, বিজ্ঞানের যে আবিষ্কার, হ্যাভ মেড আওয়ার লাইফস ইজি অ্যান্ড কমফোর্টেবল, সেটা আমাদের জীবনকে খুব সহজ সরল এবং স্বচ্ছন্দময় করে দিয়েছে। দিয়ে এবার যে বিষয়টা লিখতে দিবে, সাপোজ ইন্টারনেট, তাহলে আমরা এখানে ইন্টারনেট লিখে দিব। ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ ইট, এটা হচ্ছে সেই অবাক করা বা বিস্ময়কর বিষয়গুলির একটি। ইট ইজ এ পপুলার মিনস অফ মাস কমিউনিকেশন, এটা হচ্ছে একটা জনপ্রিয় মাধ্যম যোগাযোগের বা সকলের সঙ্গে যোগাযোগ স্থাপনের। ইট ইজ এ ব্লেসিং টু ম্যানকাইন্ড, মানব জাতির কাছে এটা একটা আশীর্বাদ। উই ক্যান নট ইভেন থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ, আমরা আমাদের আধুনিক জীবনকে ভাবতেই পারি না উইদাউট ইট, এটা ছাড়া। কোনটা ছাড়া? যে বিষয়ে লিখতে দিয়েছে, আমরা তো ফরম্যাট লিখছি, রাইট? ফলে যাই বিষয়ই দুক না কেন, যদি সেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড হয়, তাহলে আমরা এই ফরম্যাট অনুসারে লিখবো। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে তোমাদেরকে ক্লাসটা? যদি ভালো লেগে থাকে তাহলে যারা ভিডিওটি এখনো লাইক করো, লাইক করে দাও, বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো, রাইট? আর যেমনটা তোমরা জানো, যদি তোমরা আমার চ্যানেল প্রথমে এসে থাকো, তাহলে ভিডিওটি যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। চলো আগে বাড়ি। ইট ইজ এ গ্রেট সোর্স অফ এন্টারটেনমেন্ট টু, আমাদের বিনোদনের এটা একটা বড় মাধ্যমও, মানে আনন্দ উপভোগ করার একটা মাধ্যম। নাওএডেজ ইট ইজ ভেরি পপুলার টু অল ক্লাসেস অফ পিপল, আজকাল এটা সব ধরনের সব শ্রেণীর মানুষের কাছেই খুব জনপ্রিয়। ইট হ্যাজ কনকার্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, এটা সময় আর দূরত্বকে জয় করে নিয়েছে, মানে সময় আর দূরত্বকে আমাদের কাছে কমিয়ে দিয়েছে। ধরো ইন্টারনেট, তাহলে ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখো মুহূর্তের মধ্যে দূর দূর পর্যন্ত মানুষদের সঙ্গে যোগাযোগ করতে পারছি, যোগাযোগ স্থাপন করতে পারছি। ওই জন্যই বলা হয়েছে যে এটা টাইম, মানে সময় এবং দূরত্বকে কমিয়ে দিয়েছে। উই ক্যান গেট দ্য সোশ্যাল, পলিটিক্যাল, কালচারাল অ্যান্ড ইকোনমিক্যাল নিউজ অফ দ্য ওয়ার্ল্ড থ্রু ইট, আমরা বিভিন্ন সামাজিক, পলিটিক্যাল, রাজনৈতিক, কালচারাল, সাংস্কৃতিক অ্যান্ড ইকোনমিক্যাল এবং অর্থনৈতিক সংবাদ পেয়ে থাকি এর মাধ্যমে। সামটাইমস ইট মে বি ইউজড অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, আবার অনেক ক্ষেত্রে এটা পড়াশোনার মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়।
আবার যে বিষয়টা লিখতে বলেছে ওটা এখানে আমরা লিখবো, দে বলবো হ্যাড সাম ডিমেরিটস টু, দিয়ে বলবো অনেক উপকারিতা থাকলেও এর কিছু কিন্তু অপকারিতাও আছে, অর্থাৎ খারাপ দিকও আছে। যে কি কি লক্ষ্য করো, সামটাইমস স্টুডেন্টস বিকাম অ্যাডিক্টেড টু ইট, অনেকাংশে দেখা যায় যে ছাত্রছাত্রীরা আবার এটার প্রতি আসক্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ ইউটিউবে মোবাইল দেখে দেখে পড়ছিল, পড়তে পড়তে কখন যে সে ফেসবুক ঘাঁটতে শুরু করেছে তা বোঝাই যায়নি। তো ওই জন্য এটাকে একটা আসক্তি হিসাবে ধরা হয়। দ্যাট হ্যাম্পার্স দেয়ার স্টাডি, যা তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। বিসাইডস, এছাড়াও ইট মে অলসো হ্যাম্পার দ্য মোরাল ক্যারেক্টার অফ দ্য ইয়ঙ্গার ইন দ্য লং রান, এটা আবার যুবক যুবতীদের যে নৈতিক চরিত্র, হ্যাঁ, সেটার ক্ষেত্রেও অনেকাংশে প্রভাবিত করে থাকে বা প্রভাবিত করতে পারে। সাম ইনভেনশনস অফ সায়েন্স হ্যাভ চেঞ্জড আওয়ার ওয়ার্ল্ড, বিজ্ঞানের কিছু কিছু আবিষ্কার আমাদের পৃথিবীকে, আমাদের জগৎকে বদলে দিয়েছে। দ্য ইনভেনশন অফ, দিয়ে আবার যেটা বিষয় লিখবো আমরা ওটার নাম এখানে লিখে দেবো, ইচ ওয়ান অফ দেম, এটা তাদেরই একটি। দাস, এইভাবে দ্য ইউটিলাইজেশন, এর যে ব্যবহার, দ্য অ্যান্ড পপুলারিটি, এবং এর যে জনপ্রিয়তা আর ইনক্রিজিং ডে বাই ডে, সেটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। দ্য বেনিফিটস অফ ইট হ্যাভ টু বি রিচ টু দ্য ডোর অফ পিপল, এর যে উপকারিতা সেটা প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ। যদি বিজ্ঞান সম্পর্কে বা প্রযুক্তি সম্পর্কে রিপোর্ট লিখতে দেয়, প্যারাগ্রাফ লিখতে দেয়, তাহলে আমরা এটা লিখে আসতে পারি। তাহলে আমরা এতক্ষণ যে ফরম্যাটটা দেখলাম সেটা ছিল সায়েন্স রিলেটেড প্যারাগ্রাফ, সায়েন্স রিলেটেড কম্পোজিশন, রাইট? তাহলে যদি বিজ্ঞান সম্পর্কে লিখতে দেয় তাহলে এই ফরম্যাট অনুসারে আমরা সেটা লিখে আসবো, কিন্তু ছেড়ে আসবো না। বোঝা যাচ্ছে? হ্যাঁ, কখনো ছেড়ে আসবে না, কারণ তুমি যদি লিখে আসো তাহলে সেখানে নাম্বার পাওয়ার সুযোগ থাকবে, কিন্তু টোটাল যদি ছেড়ে চলে আসো তাহলে সেখানে নাম্বার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। বোঝা যাচ্ছে? এবারে আমরা দেখবো জার্নি রিলেটেড প্যারাগ্রাফের ফরম্যাট। জার্নি অর্থাৎ ভ্রমণ। চলো লক্ষ্য করো, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পরীক্ষায় যাত্রা সম্পর্কে, ধরো এ জার্নি বাই বাস, বা রিসেন্টলি ইউ হ্যাভ এনজয়েড এ জার্নি, এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বোট, এই ধরনের প্যারাগ্রাফ লিখতে দিয়ে দেয়। তাহলে যদি জার্নি বা ভ্রমণ সম্পর্কে লিখতে দেয় তাহলে যেভাবে সেই প্যারাগ্রাফ লিখবো তার ফরম্যাট লক্ষ্য করো। তাহলে ওই একই ব্যাপার, প্রথমে আমরা টাইটেল দিব। আচ্ছা, কি টাইটেল দিব? যেটা যে বিষয়ে আমাদেরকে লিখতে বলা হবে। ধরো এ জার্নি বাই বাস, তাহলে আমরা উপরে লিখে দিব আ জার্নি বাই বাস। ক্লিয়ার? এবার আমরা ফরম্যাট কিভাবে লিখবো দেখো। জার্নি ইজ এ গ্রেট সোর্স অফ প্লেজার টু মি, আমার কাছে যাত্রা একটা খুব আনন্দের উৎস, মানে খুব আনন্দের বিষয়, মজার বিষয়। আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক, দিয়ে এবার যে যাত্রাটার বিষয় বলবো ওটা আমরা লিখবো। ধরো এ জার্নি বাই বাস, তাহলে আমরা লিখবো আই হ্যাড এ গ্রেট ফ্যাসিনেশন টু মেক এ জার্নি বাই বাস, আমার খুব ইচ্ছা ছিল বাসে যাত্রা করা। ইন দ্য লাস্ট মান্থ, গত মাসে, আই গট অ্যান অপরচুনিটি টু মেক দ্য জার্নি, আমি একটা সুযোগ পেয়েছিলাম এই যাত্রা করার। মাই স্কুল বিং ক্লোজড, আমার বিদ্যালয় বন্ধ থাকায়। মাই প্যারেন্টস টুক মি টু কলকাতা টু ভিজিট মাই আঙ্কেলস হাউস, আমার বাবা মা আমাকে কলকাতা নিয়ে গেছিলেন আমার আঙ্কেলের বাড়িতে ঘোরার জন্য। মাই হার্ট ওয়াজ লিপিং উইথ জয়, আমার হৃদয় আনন্দে লাফাচ্ছিল। বিকজ মাই ড্রিম ওয়াজ গোয়িং টু বি ট্রু, আমার স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছিল, সত্যি হতে যাচ্ছিল। বুঝে যাচ্ছে? হ্যাঁ, দেখো, তুমি জানো তুমি ফরম্যাট লিখছো, কিন্তু যিনি এক্সামিনার, যিনি খাতা দেখবেন, কিন্তু ওটাই জানবেন না যে তুমি উত্তর লিখে এসছো। সুতরাং বি কনফিডেন্ট। শুধু এই 4টা ফরম্যাট যে আমি দিচ্ছি, এই 4টা ফরম্যাটকে মুখস্থ করে নাও আর কনফিডেন্টলি পরীক্ষায় যাও। পরীক্ষা আসুক না তোমাকে কি বিষয়ে প্যারাগ্রাফ লিখতে দেয়, তুমি লিখে আসতে পারবে, আমি আশ্বস্ত করছি। রাইট? চলো দেখো, উই স্টার্টেড আওয়ার জার্নি ইন দ্য মর্নিং, আমরা আমাদের যাত্রা সকালবেলায় শুরু করেছিলাম। মাই সিট ওয়াজ বাই দ্য উইন্ডো, আমার যে সিট সেটা জানালার পাশে ছিল। এখানে বাই মানে কিন্তু পাশে, হ্যাঁ, আবার বাই মানে দ্বারা ভেবে নিও না। আর দা দিয়ে যানবাহনের নাম, ধরো বাস, তাহলে দ্য বাস ওয়াজ রানিং এট এ গুড স্পিড, বাসটি খুব ভালো গতিতে, খুব দ্রুত গতিতে যাচ্ছিল। আই এনজয়েড দ্য গ্রিন ফিল্ডস, আমি সেই সবুজ মাঠগুলিকে উপভোগ করেছিলাম। ট্রিজ, গাছ, এবং অর্চার্ডস, ফলের বাগান, অন দ্য বোথ সাইডস অফ দ্য ওয়ে, রাস্তার দুই ধারে। ইট ওয়াজ ভেরি ডিলাইটফুল টু সি দ্য বিউটি অফ নেচার, প্রকৃতির যে সৌন্দর্য সেটা দেখাটা আমার কাছে খুব আনন্দের বিষয় ছিল। অ্যাবাউট 3 আওয়ার্স লেটার, প্রায় 3 ঘন্টা পর, আওয়ার দিয়ে আবার যেটা যানবাহন, যদি বাস হয়তো বাস, যদি ট্রেন হয় তাহলে ট্রেন। আমরা যেহেতু এখানে বাস ধরেছি তাহলে বাসটাই লিখবো। তাহলে আওয়ার বাস স্টপড ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য দাঁড়ালো। সাম হকার্স ওয়ার সেলিং ব্যানানাজ, কিছু হকার ছিল, ফেরিওয়ালা, যারা কলা বিক্রি করছিল, মুড়ি বিক্রি করছিল, চানাচুরি, টিসি ইত্যাদি ইত্যাদি। আই বট সাম ব্যানানাজ, আমি কিছু কলা কিনলাম। দেন আবার সেই যানবাহনের নাম, ধরো বাস, তাহলে দেন আওয়ার বাস স্টার্টেড টু রান অ্যাগেন, আমাদের বাসটি আবার চলতে শুরু করলো। আই রিচড দ্য ডেস্টিনেশন ইন দ্য ইভিনিং, আমি আমাদের যে গন্তব্যস্থল, ডেস্টিনেশন মানে গন্তব্যস্থল, মানে যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বের হই সেটাকেই গন্তব্যস্থল, আর ইংরেজিতে ডেস্টিনেশন বলা হয়। তো সন্ধ্যা নাগাদ আমরা সেখানে পৌঁছালাম। দ্য জার্নি ওয়াজ ভেরি প্লেজেন্ট, এই যাত্রাপথটা খুব আনন্দের ছিল।
ইট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেজ অফ মাই লাইফ। এটা আমার জীবনের অন্যতম দিনগুলির মধ্যে একটি। ইট উইল রিমেইন ইন মাই লাভিং মেমোরি ফর এ লং টাইম। এটা আমার মধুর স্মৃতিতে দীর্ঘদিনের জন্য বিরাজ করবে। এই হচ্ছে আমাদের জার্নি রিলেটেড প্যারাগ্রাফের ফরম্যাট। এবার একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে যে বিষয় আমাদেরকে লিখতে বলবে ওই বিষয়ের উপর পারলে কিছু বাক্য এখানে যুক্ত করতে হবে, কিছু বাক্য এখানে বাদ দিতে হতে পারে, রাইট? কিন্তু মূল বিষয় এটাই থাকবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা ইতিমধ্যে 3টা প্যারাগ্রাফ দেখে নিলাম, রাইট? প্রথমে আমরা কি দেখলাম? প্রবলেম রিলেটেড প্যারাগ্রাফ। তারপরে আমরা দেখলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড প্যারাগ্রাফ। 3 নম্বরে আমরা দেখলাম জার্নি রিলেটেড প্যারাগ্রাফ। এবার এই 3টার বাইরে যদি অন্য কোনো বিষয়ে লিখতে দেয় তাহলে আমরা কি লিখবো? চলো এবার আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে চলো দেখে নিই যে আমরা যে ফরম্যাটটা এবার আলোচনা করব সেই ফরম্যাটটা আমরা কোন বিষয়ে প্রশ্নের উত্তরে লিখতে পারি। লক্ষ্য করো, ভ্যালু অফ টাইম খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রিজারভেন্স, লেবার, অনেস্ট ইন্টেনশন, গুড ম্যানার্স, punctuality, discipline, dignity of labor, honesty, patriotism, self-criticism, education, tolerance, consciousness, respect, character, modesty, courtesy, self-reliance, politeness, integrity, truthfulness, dutifulness, struggle, sacrifice, এছাড়াও আরো অনেক কিছু। তাহলে দেখতেই পাচ্ছ এতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের উত্তর আমরা এবারের ফরম্যাট অনুসারে দিতে পারবো, রাইট? তাহলে চলো এবার আমরা লক্ষ্য করি ফরম্যাট। তাহলে সব প্রথমে যেমনটা আমরা ইতিমধ্যেই জানলাম যে বিষয়ে লিখতে বলবে ওই বিষয়ে আমরা উপরে একটা টাইটেল দিব। যেমন ধরো ভ্যালু অফ টাইম, তাহলে ভ্যালু অফ টাইম আমরা উপরে হেডিং হিসেবে ব্যবহার করব। আর তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে টাইটেল হয় ক্যাপিটাল লেটার আর নাহলে ব্লক লেটার লিখতে হবে। ক্যাপিটাল লেটার অর্থাৎ প্রতিটি শব্দের প্রথম বর্ণটি ক্যাপিটাল মানে বড় অক্ষরে থাকবে, আর ব্লক লেটার মানে টাইটেলের প্রতিটি বর্ণ প্রতিটি অক্ষর ক্যাপিটাল লেটার থাকবে, রাইট? তাহলে চলো এবার ফরম্যাট লক্ষ্য করো। তাহলে আমরা শুরুটা করতে পারি, এভরিবডি ইন্টেন্ডস টু বি সাকসেসফুল ইন লাইফ। সকলেই চায় জীবনে সফল হতে। দিস সাকসেস ডিপেন্ডস মাচ অন, দিয়ে এবার যে বিষয় লিখতে দিবে ওই বিষয়টা আমরা এখানে লিখে দিব। তাহলে আমরা এখানে ভ্যালু অফ টাইম লিখছি, তাহলে আমরা এখানে ভ্যালু অফ টাইম লিখে দিব। তাহলে দিস সাকসেস, এই যে সফলতা, এটা অনেকাংশেই নির্ভর করে যেটা দিবে সেটা। ইট ইজ অ্যান অর্নামেন্ট অফ হিউম্যান লাইফ। মানব জীবনে এটা অলংকারের মতো, অ্যান্ড কি টু সাকসেস, এবং সফলতার মূল চাবিকাঠি। দ্য ইম্পর্টেন্স অফ ইট ইজ বিয়ন্ড ডিসক্রিপশন। এর যে গুরুত্ব সেটা বর্ণনাতীত, মানে সেটা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। কিন্তু পরীক্ষক কি জানে যে আমরা বর্ণনা করতেই পারবো না, রাইট? চলো আমরা ফরম্যাট আলোচনা করছি, দেখতে থাকো। টু লিড এ সাউন্ড লাইফ। আচ্ছা, সাউন্ড মানে আবার আওয়াজ করা নয়, এখানে সাউন্ড মানে হচ্ছে শান্তিপূর্ণ। তাহলে শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য ইট ইজ মাস্ট, এটা খুব অপরিহার্য। ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভার্চুজ অফ মেন। এটা মানুষের সর্বশ্রেষ্ঠ গুণাবলীগুলির মধ্যে একটি, ভার্চুজ গুণাবলী। ইটস অ্যাবসেন্স মেক্স এ ম্যান ফরলর্ন অ্যান্ড আনহ্যাপি ইন লাইফ। এর অনুপস্থিতি মানুষকে দুঃখী বা দুঃখিত করে দেয়। দ্য হিস্টোরি ইন্সপায়ার্স আস। ইতিহাস আমাদেরকে অনুপ্রাণিত করে টু ডেভেলপ দিস ভার্চু, এই গুণাবলীটাকে আত্মস্থ করার। উই নো দ্যাট স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট পিরিয়ড অফ মেন্স লাইফ। আমরা জানি ছাত্র জীবন অর্থাৎ ছাত্র অবস্থায় যে সময়, এটা এই সময়টি মানব জীবনের সব থেকে শ্রেষ্ঠ সময়। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ই আই স্টুডেন্ট মাস্ট কাল্টিভেট সাম গুড কোয়ালিটিজ ফর ব্রাইট ফিউচার। একজন ছাত্রছাত্রী অবশ্যই কিছু ভালো গুণাবলীকে আত্মস্থ করবে ফর ব্রাইট ফিউচার, উন্নত ভবিষ্যতের জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। দিস কোয়ালিটি ইজ ওয়ান অফ দেম। আমরা যেই গুণাবলীটি বা যে বিষয়ে প্যারাগ্রাফ লিখছি ওটার কথা বলছি যে এটা তার মধ্যে অন্যতম একটি। দ্য ম্যান হু ডাজ নট অ্যাচিভ দিস ভার্চু, যে ব্যক্তি এই গুণাবলীটাকে আত্মস্থ করবে না, নিজের মধ্যে অন্তস্থ করবে না, বিকামস আ কার্স টু হিমসেলফ, সে নিজের কাছে অভিশাপ হয়ে দাঁড়ায়, অ্যান্ড টু হিজ ফ্যামিলি, তার পরিবারের কাছে, অ্যাজ ওয়েল অ্যাজ টু দ্য সোসাইটি, ঠিক একইভাবে সমাজের কাছেও। হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, সে সর্বদা পিছিয়ে পড়ে থাকে, অ্যান্ড সাফার্স ইন দ্য লং রান, এবং দীর্ঘকালীন ক্ষেত্রে তার তার ফলাফল ভোগ করে বা কষ্ট ভোগ করে। ইন দ্য এন্ড ইট ক্যান বি সেড, পরিশেষে এটা বলা যেতে পারে, দ্যাট দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ, জীবনের সফলতার যে রহস্য, লাইজ ইন দ্য প্রপার ডেভেলপমেন্ট অফ দিস কোয়ালিটি, সেটা নিহিত আছে এই গুণাবলীর যথাযথ উন্নতির মধ্যে। দেয়ারফর উই অল শুড ডেভেলপ ভার্চু, আমরা সকলে এই গুণাবলীটাকে নিজের মধ্যে গড়ে তুলব টু বি গ্রেট ইন লাইফ, জীবনে মহান হওয়ার জন্য। তাহলে এই ছিল আমাদের জেনারেল প্যারাগ্রাফ ফরম্যাট, অর্থাৎ এই যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি একটু আগে দেখলাম, ওই বিষয়গুলি সম্পর্কে বা অন্য যে কোনো বিষয় সম্পর্কে যদি লিখতে দিয়ে দেয় তাহলে আমরা ছেড়ে আসবো না, এই ফরম্যাট অনুসারে লিখে আসবো।
আর যেটা আমি তোমাদের ইতিমধ্যে বারবার মনে করিয়ে দিয়েছি যে প্রয়োজন অনুসারে কিছু বাক্য এখানে যুক্ত করতে হবে, কিছু বাক্য বাদ দিতে হবে। এবার তুমি যদি কিছুই না পারো তাহলে এটাই লেখা আসবে, অন্ততপক্ষে 50% নম্বর তো এটা লিখলে পাবেই, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এই ছিল প্যারাগ্রাফের ফরম্যাট। আজকে কিন্তু আমি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সে নিয়ে আলোচনা করে নিই, ওটা নিয়ে আমি পরবর্তীতে অন্য একটা ক্লাস পোস্ট করব, রাইট? আজকের এই ক্লাসটি মূলত ওই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বানানো হয়েছে যাদের মধ্যে প্যারাগ্রাফ সম্পর্কে ভয়ভীতি বিরাজ করছে, অর্থাৎ যারা ধরেই নিয়েছে যে আমি প্যারাগ্রাফ লিখে আসবো না, মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি আমার। আই হোপ যে তোমরা যদি এই 4টি ফরম্যাট ভালোভাবে মুখস্থ করে নাও তাহলে তোমাদের যে বিষয়ই প্যারাগ্রাফ লিখতে আসুক না কেন তুমি খুব সহজেই সেটা লিখে আসতে পারবে। আচ্ছা, এই ফরম্যাটগুলোকে মুখস্থ করার পর সব থেকে ভালো বুদ্ধি আমি তোমাদের শিখিয়ে দিই, যদি নাম্বার আরো বেশি পেতে চাও এই ফরম্যাটগুলোকে মুখস্থ করবে, আর তারপরে যখন তোমাদের টেস্ট পেপার বা অন্য কোনো প্র্যাকটিসের বই যদি থাকে তাহলে ওই বই থেকে নিয়মিত এগুলোকে প্র্যাকটিস করে টিচারকে দেখাবে। এবার লক্ষ্য রাখতে হবে বা চেষ্টা করবে যে বিষয়ে প্যারাগ্রাফ লিখবে ওই বিষয় অনুসারে কিছু বাক্য এক্সট্রা যুক্ত করার, রাইট? তাতে প্যারাগ্রাফটা আরো মানানসই, আরো উপযুক্ত এবং রিলেভেন্ট হয়ে যাবে। আমার ক্ষেত্রেও কিন্তু সেটা পার্থক্য করে দিবে। আই হোপ যে তোমরা সেটা করবে। আচ্ছা, তোমাদের রাইটিং স্কিলের যদি অন্যান্য বিষয়গুলোর ক্লাস দেখতে হয় তাহলে ইতিমধ্যেই কিন্তু আমি লেটার রাইটিং, স্টোরি রাইটিং এর ফরম্যাট, বায়োগ্রাফির ফরম্যাট ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ক্লাস পোস্ট করেছি। আমাদের এই চ্যানেলের যে প্লেলিস্ট, ওই প্লেলিস্টে রাইটিং স্কিল বলে একটা সেপারেট প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা রাইটিং স্কিলের বাকি ক্লাসগুলি দেখে নিতে পারো। আর যদি গ্রামার শিখতে হয় তাহলে ইংলিশ গ্রামার বলে একটা প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে গিয়েও তোমরা গ্রামারের বাকি বিষয়গুলি দেখে নিতে পারো। তাছাড়া আরো অন্যান্য প্লেলিস্ট আছে, যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য কম্পিটিটিভ ইংলিশ বলে একটা প্লেলিস্ট আছে, তারপরে ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার বলে প্লেলিস্ট আছে, রাইট? তোমরা সেখানে গিয়ে প্রয়োজন অনুসারে যার যেটা প্রয়োজন ওই অনুসারে ভিডিওগুলি দেখে নিতে পারো। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং এন্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।